এই মাইনুল, তোকে চারিদিক থেকে ঘেরা হয়েছে, তোর হাতের গানটা ফেলে দে। ওকে ডাইরেক্ট কপালে গুলি করে দেন। এই ধর সব। থামেন, আপনারা কেউ আমার ছেলের গায়ে হাত। তুমি এক কাজ করো, তোমার ছেলেকে পুলিশের কাছে সারেন্ডার করাও। তাই বলে মা আমি অন্যায়ের প্রতিবাদ করবো না? তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, কোনো জায়গায় আমাকে ছেড়ে যাবে না। ফিসটা জমা করেছিস? প্লিজ মানে ওই তোকে আমি প্রথমে বলেছি না, যেটা বলবে সত্যি বলবে। এই মাইনুল, তোকে চারিদিক থেকে ঘেরা হয়েছে, তোর হাতের গানটা ফেলে দে। তুই আমাদের কাছে সারেন্ডার কর, না হলে এই বন্দুক দেখেছিস, তোকে ইনকাউন্টার করে দেব। করে দেন, গুলি করে দেন। আপনাদের হাতে পাওয়ার আছে, আপনারা তো এটা করতেই পারবেন। আজ আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। ওই এক পাগালে কিন্তু আমি গুলি করে দেবো। আজ আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলে আজ আমি অপরাধী। এটাই হয়, সালা লোকজনকে না কোনোদিনই শুধরাতে পারবেন না। ওই এক পাগালে কিন্তু গুলি করে দেবো। আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যান, হয়তো আপনাকে জেল দিয়ে দিবে, নাহলে ফাঁসি দিয়ে দিবে। কিন্তু শালা এভাবে সিস্টেম চলে না, আপনারা তো দেখতেই পাচ্ছেন সব। কিন্তু হ্যাঁ, আমি অন্যায়ের প্রতিবাদ করব, লোকজনের পাশে থাকব, অন্যায়কে আমি ভয় পাবো না। অন্যায়ের বিরুদ্ধে লড়তে লড়তে যদি আমার ইনকাউন্টার হয়ে যায়, তবুও এটা আমি হাসি মুখে মেনে নেব। আজ আমি নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছি বলে আজ আমি আইনের চোখে খারাপ। কিন্তু আমি খারাপ কার জন্য হয়েছি? নিশ্চয়ই গ্রামের লোকের পাশে দাঁড়াইছি বলে খারাপ হয়েছি। কিন্তু হ্যাঁ, একটা মানুষ কিন্তু খারাপ এমনি হয় না, নিশ্চয়ই অনেক ধরনের কারণ থাকে। তাহলে আপনারা শোনেন কারণটা কি। কারণটা কালকে তাহলে আমার সঙ্গে যেও। হ্যাঁ, যে ডাক্তার আসবে বলেছে, তাহলে তুমি 7টার সময় যেও। হ্যাঁ, তাহলে ওই কথা থাকলো, দেরি করবো না কিন্তু। হ্যাঁ কাকু কাকু, তুমি একটা আমাদের বাড়ি চলো না, আব্বা মদ খেয়ে মাকে মারছে। যা তো এখান থেকে যা, সকালবেলা ডিস্টার্ব করিস না। চলো না কাকু, নাহলে আব্বা মাকে মেরে ফেলবে। সর এখান থেকে। সকালবেলায় দোকানে এসে সব নেকা কান্না জুড়ে দিয়েছে। এই মাইনুল, ওই বাচ্চা ছেলেটার মাকে ধরে মারছে, ওই ছেলেটা তোর কাছে সাহায্যের জন্য এসছে, আর তুই ওকে গদ্দনি দিয়ে তাড়িয়ে দিচ্ছিস। তুমি যাও, তুমি এখানে চুপচাপ বসে আছো কেন? শোন, ওই যে লাঠিটা আছে, লাঠিটা তুলতে তোর বাপকে কেলাকা যা। আবার তুই ভুল শিক্ষা দিছিস। তুই যে সমাজসেবী করে বেড়াস আর বাপের গায়ে হাত তুলতে বলছিস। শোনো চাচা, আমি যেটা করছি না, ওর ভালোর জন্যই করছি। আমি তো আর ডেলি ডেলি গিয়ে ওর বাপকে ঠেকাতে পারবো না। ওর নিজের লড়াই ওকে নিজেই লড়তে হবে। আর এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল, যে আমরা প্রতিবাদ করতে গেলে না আমাদেরকে দাবিয়ে দেওয়া হয়। আর সেটাই তুমি বলছো ছেলেটাকে। এখন আমরা যেমন ইংরেজদের কাছে 200 বছর গোলামি করেছি, এখনো করছি আমরা, আর করতেই থাকবো। কারণ আমরা প্রতিবাদ তো ভুলেই গেছি যে প্রতিবাদ কি জিনিসটা। কি দেখছিস, সাথে লাঠি তুলতে যা। এই তুই কোথায় গেছিলি? তোকে ফোন করছে তো ফোন তুলছে না। আর বলো না, আমাদের গ্রামে ওই যে করিম চাচা আছে না, ওর জমি জায়গা গেলা সব প্রমোটার জোর জবরদস্তি দখল করছিল, তাই একটু প্রতিবাদ করছিলাম। তুই ছাড়া গ্রামে লোক নাই? মা, গ্রামে অনেক লোক আছে, সবাইকে প্রতিবাদ করতে সাহস পাবে? অকালে তোর বাপ চলে গেছে, এখন তোর যদি কিছু হয়ে যায়, এখন কি লি বাঁচবো বল দিদি? তুই ছাড়া আমার কে আছে বল? তাই বলে মা আমি অন্যায়ের প্রতিবাদ করব না? তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, কোনো জায়গায় আমাকে ছেড়ে যাবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। না মা, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। কারণ আমি তো জানি তুমি কত কষ্ট করে পরের বাড়িতে কাজ করে আমাকে মানুষের মতন মানুষ করেছো। তো সেই ক্ষেত্রে যেখানে অন্যায় হবে সেখানে আমি চুপ থাকতে পারবো না, অন্যায়ের আমি প্রতিবাদ করবই। এখানে যদি আমাকে শহীদ হতে হয় শহীদ হব, তবু আমি এর শেষ দেখে ছাড়বো। হ্যাঁ বল। বাড়িতে কি আসছে? দাঁড়া। বাপ যাস নি বাপ, আমার কথা শোন।
কি বড় হাসপাতাল রে মাইনুল, এত বড় হাসপাতালে আমাদের গ্রামের ছেলে চাকরি পেয়েছে। আরে হ্যাঁ, ভেতরে চলো, তারপর তো জানতে পারবা। মাইনুল, টাকা পয়সার দাবি করবে না তো অনেক? না না, আমরা গ্রাম থেকে যাচ্ছি, কত সৌভাগ্য, কত খাতির করবে, চলো। আসো, বসো বসো এখানে। চিনতে পারছো? আমি তো ঠিক চিনতে পারছি না। আরে রিয়াজুলের ছেলে। ও, ছোটতে দেখেছি তো, এখন এত বড় ডাক্তার হয়েছে। আমাদের গ্রামে গর্ব এটা। এই চাচাকে চিনতে পারছিস? আরে ছোটবেলায় চাচার দোকানের সামনে আমরা কত খেলা করেছি। তো চাচার ছেলের জানিস পেটে কি একটা সমস্যা হয়েছে। তো গরিব মানুষ, বুঝতেই তো পারছিস, এইদিক ওইদিক খুব ছোটাছুটি করছে। তুই যদি একটু দেখতে তাহলে খুব ভালো হতো। ফিজটা জমা করেছিস? ফিজ মানে? আরে তুই পাগল, শহরে এসেছিস, এত বড় নার্সিংহোমে ডাক্তার দেখাবি? বাইরে 10টার বেশি রোগী দাঁড়িয়ে আছে, ফিজ জমা করে আমার এই মুখটা একবার দেখার লেগে, আর ফিজ জমা না করে ভিতরে এসে বসে পড়লি? আরে বাহ, আজ তোর কথা শুনে তো গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। যে গ্রাম থেকে তুই মানুষ হলে, যে গ্রাম থেকে তুই ডাক্তার হলে, সেই গ্রামের মানুষজনকেই তুই ভুলে যাচ্ছিস। আরে ঠিক আছে, একটা গ্রামে না জানি কটা লোক থাকে, তুই যদি মাসে একদিন সময় করে দেখিস, তোর না জানি কত টাকায় লস হবে আমাকে বলতো। দেখ, তোর এই ফালতু কথা শোনার মতো আমার সময় নাই। যদি ফিজ জমা দিতে পারিস বাইরে গিয়ে দাঁড়া, আর নাহলে বেরিয়ে যা, অন্যজনকে ভিতরে আসার সুযোগ করে দে। বুঝতে পেরেছি ভাই, আমরা যে খালি খালি সরকারকে দোষ দিই, এতে সরকারের কোনো দোষ নাই। আমরা যদি নিজেরাই একতা না থাকে, তাহলে সরকার আর কি সেবা করবে বল। চলো চাচা। নিজের চোখেই দেখেন, এর জন্য আপনাকে ডাকা। আপনি নিজেই দেখেন, এইরকম কত বাড়ি নদীতে তলে গেছে, তার কোনো হিসাব নাই। অনেকে তো বাড়ি ছেড়ে চলেই গেছে, আর যে কটা আছে সেগুলো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। যদি বর্ষার সময় জল যদি বেশি চলে আসে, তাহলে এই গরিব মানুষগুলো কোথায় যাবে আপনি বলেন। মাইনুল, তুমি গ্রামের মানুষের স্বার্থে যে কথাগুলো বললে অতি বাস্তব এবং সঠিক কথা। আমিও নিজের চোখে দেখলাম, নদীর ধারে যেসব বাড়িগুলো আছে, অনেক বাড়ি নদীতে ভেসে চলে গেছে, এবং যেসব বাড়িগুলো এখনো আছে, যদি ভরা বর্ষা হয় এই বাড়িগুলোও ভেসে চলে যাবে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি উপর মহলের কাছ থেকে এই ঘরগুলো যাতে বাঁচে এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, সেটার আমি ব্যবস্থা করব, এই আশ্বাস তোমাকে আমি দিলাম। তুমি কোনো চিন্তা করো না। আর চিন্তা? 5 বছর ধরে তো একই কথা বলে যাচ্ছেন, কিন্তু কাজের কাজ তো কিছু করছেন না। যেসব গরিব মানুষের ঘরগুলো তলিয়ে গেছে, তাদের ঘরগুলো তো ফিরে আসবে না। শুনেছি সরকার পক্ষ থেকে টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু গরিব মানুষগুলো তো টাকা পায়নি। না, আপনি সব টাকাগুলো পকেটে ঢুকিয়ে রেখেছেন। চুপ! তোর এত বড় সাহস, কার সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? কোথায় একটা ন্যাকড়া ছেলে, তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আমি মেরে তোকে গাল লাল করে দেবো, জানিস? আমার চোখের সামনে থেকে সরে যা, তাড়াতাড়ি যা। মাইনুল, চল রে এখান থেকে। স্যার, ছাড়েন ছাড়েন, ও বাচ্চা ছেলে, বড়োদেরকে কিভাবে সম্মান দিতে হয় জানে না। ওর কথায় রাগ করবেন না, ঠিক আছে? তুই ভালো করে যে শিখে দিস। লে চা খা। কি হয়েছে তোর? মন খারাপ মনে হয়েছে? এই আংটিটা যখন আমার 18 বছর পূর্ণ হয়, তখন আমার মা আমাকে এই আংটিটা গিফট করে। তো এবার মনে হয় এই আংটিটার কাজের সময় চলে এসেছে। আমি এই আংটিটা বিক্রি করব। বিক্রি করবি মানে? তোর এমন কি বিপদ হয়েছে যে আংটি বেচতে হবে? এই আংটিটা বিক্রি করে আমি একটা আমস নেব। তুই আমস নিবি? আংটি বিক্রি করে তুই আমস কিনবি? এমন কি বিপদ যে আমসের দরকার তোর? সমাজে যেসব মুখোশ পরে খারাপ মানুষ ভালো হয়ে থাকে, তাদের আমি মুখোশ খুলব। শুনো, তোমাকে বেশি পণ্ডিতগিরি করতে হবে না। তুমি যেরকম আছো সেই রকমই থাকো। তোর মা তোকে কষ্ট করে পড়াশোনা করেছে, সেইভাবে শিক্ষিতর মতন থাক, পণ্ডিতগিরি করতে চাস না। তুই আমার সাথ দিবি কিনা?
না, আমি ওসব জানি না কোথায় কি বিক্রি করে তা। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, যা করার আমি করছি। তো চা খেয়ে গেলি না? ওই বস। চিনতে পাচ্ছেন? হ্যাঁ 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 আমি চিনতে পারবো না? তুই আমাদের গ্রামের মাইনুল শেখ, তুই আমার ভাইপো হোস। হ্যাঁ, আরে তোর হাতে বন্দুক কেন? আপনার কাছে ছোট্ট আমার একটা প্রশ্ন, যদি সঠিক কথা বলেন তাহলে বেঁচে যাবেন, আর যদি একটা মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু সোজা। কি বলছেন? মাইনুল, আমি তোকে সব সত্যি কথা বলবো। গঙ্গার ধারে নদীর জলে যেসব বাড়িঘরগুলো ভেঙে গিয়েছে, সরকারের পক্ষ থেকে তো টাকা পয়সার অনুদান দেওয়া হয়েছিল। সেই টাকা পয়সা একটা গরিব মানুষ পায়নি কেন? মাইনুল, তুই আমার কথা বিশ্বাস কর, সমস্ত গরিব মানুষ টাকা পেয়ে গেছে। এই! কটা গরিব মানুষ পেয়েছে সেটা তুই আমাকে শেখাচ্ছিস? তোকে আমি প্রথমেই বলেছি না, যেটা বলবো সত্য বলবি, তা না হলে তোকে কিন্তু আমি মেরে দেবো। তুই যদি এখনো বাঁচতে চাস, ফোন কর, যেসব গরিব মানুষ টাকা পাওয়ার প্রাপ্য তাদের টাকা অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা কর। ফোন কর। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো হ্যালো বাবলুদা, হ্যালো, আমি আসান বলছি। এই যে গঙ্গার ভাঙনে যে সমস্ত বাড়িগালা তলিয়ে গিয়েছিল, যাদের নামে সরকারের টাকা বরাদ্দ ছিল, তুই তাদের সমস্ত টাকাগুলো 1 ঘন্টার মধ্যে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দে। এটা তো কখনোই সম্ভব না। এই, আমি বলছি তুই এক্ষুনি 1 ঘন্টার মধ্যে টাকা ঢুকা, তা না হলে আমার জীবনটা থাকবে না। টাকা ঢুকা। ঠিক আছে, ব্যবস্থা করছি। কথা দিলি? ঠিক আছে, আমি ঢুকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মাইনুল, টাকা সব ঢুকে যাবে। তাহলে তো আমার আর একটা কাজ করতে হবে। আবার কি কাজ? আপনার গোডওয়ানে গরিব মানুষের যেসব জিনিসপত্রগুলো সরকারের তরফ থেকে আসে, আপনার গোডওয়ান তো ফুল ভর্তি আছে, সেইগুলো যাদের প্রাপ্য তাদেরকেই দিতে হবে। মাইনুল, তুই আমার কথা বিশ্বাস কর, আমার গোডাউনে ছিঁড়া ফাটা কিছু থাকতে পারে, সমস্ত গরিব মানুষকে আমি দান করে দিয়েছি রে মাইনুল। তোর গোডওয়ান থেকে কত চুরি করে বিক্রি করেছিস আর কত গরিব মানুষ পেয়েছে, যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি দেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা, আমাকে 2-1 ঘন্টা সময় দিয়ে আমি সব মাল আমার গোডাউন থেকে গরিবদেরকে মাল সব দিয়ে দেবো। মনে থাকবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি, সব কিছু আমি গরিব মানুষকে দিয়ে দেবো। ঠিক আছে, যা। কি ব্যাপার স্যার, আমাকে এত ইমার্জেন্সি কল দিলেন? এতক্ষণ কোথায় ছিলেন আপনারা? কি করছিলেন? রাস্তায় কি আপনি লুডো খেলছিলেন? এই গ্রামের মাইনুল কষা টিপলে দুধ বের হবে, সে বন্দুক নিয়ে এসে আমাকে মাথায় ধরে ভয় দেখাচ্ছে, বলছে যে খারাপ কাজ, এটা করো ওটা করো সেটা করো, আমাকে এরকম হুমকি দিচ্ছে। আমি কি ওর বাপের চাকর নাকি? তাই সব ওর কথা আমাকে শুনতে হবে, এর ব্যবস্থা আপনাকে করতে হবে। আর বন্দুকও কোথায় পেল আপনারা জানেন না? না আপনারা নিজের হাতে ওকে বন্দুক তুলে দিয়েছেন? স্যার বলেন কি, আমরা ক্রাইম করতে সহযোগিতা করব? চুপ করুন তো, ও একটা ক্রিমিনাল, সে আমাকে ভয় দেখাচ্ছে আর আপনি তার প্রশংসা করছেন। আপনি ওকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দিবেন, না হলে ডাইরেক্ট কপালে গুলি করে মেরে দেন। আচ্ছা স্যার, আইন তো আমাদের হাত বেঁধে রেখেছে, আপনি বললে তো এনকাউন্টার করা যাবে না। আপনি এক কাজ করেন স্যার, আপনি উপর মহলটা সামলান, ওর সামান্যতম দোষ পেলে এই বন্দুক দিয়ে এনকাউন্টার করে দেবো। বাঁধবেন আপনার হাত বাঁধা, যা করার দরকার আমি নেতা হিসাবে করব। উপর মহলকে আমি দেখে নিচ্ছি, যেটা বললাম সেটা আপনি করুন, সব আমি সামনে নিব। ওকে ডাইরেক্ট এনকাউন্টার করে দেন,
ওকে স্যার, এই চলো। তাড়াতাড়ি যান। ভাই, আমার ছেলেটাকে একটু বোঝান না। আমার ছেলে আমার কোনো কথা শুনছে না, 8 দিন 24 ঘন্টা পুলিশ আসা যাওয়া করছে বাড়িতে। আমার ছেলেটার কোনো কিছু হয়ে গেলে আমি কাকে থাকবো? আমার ছেলেটাকে একটু ভালো করে বোঝান না। আমি কি বুঝাবো বলো দিনি? তোমার ছেলেই তো সবাইকে বুঝিয়ে বেড়াতো। তোমার ছেলে গ্রামের মধ্যে সেরা ছেলে ছিল গো। গ্রামে কারো কিছু বিপদ হলে ওই তার প্রতিবাদ করত। আর হঠাৎ করে আগ্নেয় অস্ত্র হাতে তুলে নিল, এটাই হচ্ছে আইনত অপরাধ, বুঝলে? এখন যদি কোর্টে যাওয়া যায়, উকিল ওই একই কথা বলবে। এক কাজ করো, তোমার ছেলেকে পুলিশের কাছে স্যালেন্ডার করাও। আমার ছেলে পুলিশের কাছে স্যালেন্ডার করলে আমার ছেলের কিছু হবে না তো? না না, কিছু হবে না। আর যদি স্যালেন্ডার না করাও তাহলে কিন্তু অসুবিধা আছে। মনে রেখো, পাথর থেকে কিন্তু মাথা শক্ত না। যাও বাড়ি গিয়ে ভালো করে বুঝাও গা তোমার ছেলেকে। ঠিক আছে। ওইটাই করো গা, বুঝে বলো গা তোমার ছেলেকে। আপনারা দেখতেই পেলেন আমার যে কথা সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। এবার আমি পুলিশের কাছে স্যালেন্ডার হব। আমি জানি বন্দুক রাখা মাত্র আমাকে এনকাউন্টার করে দিতে পারে। যদি আমাকে এনকাউন্টার করে দেয় তবুও আমি এটা হাসি মুখে মেনে নেব। তো আমি স্যালেন্ডার করছি এখন। এই সামনে আগাও। কাম হিয়ার। ও বেটা গো, বেটা আমার কথা কেন শুনলে না বেটা গো? ও আমার বেটা গো। এই আপনারা শুনুন তো, একটু শুনুন তো তাড়াতাড়ি। আরে সর্বনাশ, এই ছেলেটা মার্ডার হয়ে গেল। এই মাইনুলের মার্ডার হওয়া দেখে আমি অত্যন্ত দুঃখিত। একটা সৎ এবং ভালো ছেলে, সমস্ত গ্রামের মানুষের পাশে থেকে সে মানুষের উপকার করেছে, আর সেই ছেলেটাকে অকালে জীবন হারাতে হলো। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে গ্রামের মানুষ শুনেন আপনারা, আসান সাহেব আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, যে পুলিশ এই ছেলেকে এনকাউন্টার করেছে সেই পুলিশকে ধরে আমি তাদের প্রত্যেককে ফাঁসির ব্যবস্থা করব। আর এই সৎ সাহস ভালো ছেলের জন্য এই চৌরাস্তায় ওর একটা মূর্তি তৈরি করব, যাতে ভবিষ্যতে গ্রামের মানুষ ওকে স্মরণ করে ভালো ছেলে হিসাবে। আমার বেটা। এই আফজাল, লাশকে তাড়াতাড়ি গোসল করে মাটি দেওয়ার ব্যবস্থা কর। এই ধর রে সবাই। থামেন, আপনারা কেউ আমার ছেলের গায়ে হাত দেবেন না। আপনারা সরে যান এখান থেকে। আমার সামনে অভিনয় করতে আসছেন। আমার ছেলে যখন প্রতিবাদ করেছিল তখন আপনারা কোথায় ছিলেন? আজ মরে গেছে বলে মিথ্যে মিথ্যে অভিনয় করতে আসছেন। যান এখান থেকে, আমার চোখের সামনে থেকে সরে যান। আমার ছেলেকে আমি একলাই মাটি দিতে পারবো না, পারলে আমি সার করতে ফেলে দেবো। সরে যান এখানে থেকে, গায়ে হাত দেবেন না গো। শোনেন, আপনি অত ভেঙে পড়বেন না। এই ছেলে মার্ডার হওয়ার জন্য আমি আপনাকে সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা আমি ব্যবস্থা করে আপনাকে দিব। আমি আপনাকে 10 লক্ষ টাকা দেবো। দেন, আমার ছেলের পান ভিক্ষা দেন, পান ফিরে দেন আমার আসলে। পারবেন দিতে আমার ছেলের পান ফিরে দিতে? যান, সারি যান আপনারা আমার চোখের সামনে থেকে। সব নাটক করতে এসছে এখানে। আমাদের একটা প্রথা আছে, বেঁচে থাকাকালীন আমরা মানুষকে সাপোর্ট করি না। যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কেউ মারা যায় তখন আমাদের ভালোবাসা উড়ে চলে আসে। এটা কেন ভাই? প্রতিবাদ করতে হলে সবাইকে করতে হবে, কেন একজন প্রতিবাদ করবে? আমরা সকল সময় যে সিস্টেমকে দোষ দিই, সিস্টেমকে দোষ দিয়ে কী হবে? আমরা তো নিজেরাই ঠিক না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, প্রতিটা গ্রামে একটা না একটা ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কিন্তু হয়ে থাকে। তারা যদি কিছুটা সময় নিজের গ্রামবাসীকে দেয় তাহলে মনে হয় না যে কাউকে শহীদ হতে হবে। সো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।